মোশে, তুই তো জানিস কেকের ক্রিম আমার একদম অপছন্দ, দেখলেই গা গুলি আসে। এদিকে এত ঝুঁকে আসছিলেন কেন? তাসিন মৌসির কোমর আরো শক্ত করে ধরে বলল। এই ক্রিমটা টেস্টি বলে। যা, সবসময় বাজে কথা। মৌসির লজ্জা মাখা মুখটা দেখে তাসিন আরো লজ্জা দেওয়ার জন্য মৌসির নাকের উপরে তিলটা ছুঁয়ে দিয়ে বলল, শুধু বিয়ে করে ঘরে নিয়ে আসার অপেক্ষা, তারপর এই ক্রিমটাকে ফোম বানিয়ে। এই না প্লিজ, মুখে যদি কোনো কথা আটকায়, অশুভ কথাতেই অর্ধেক মারে। তাসিন ঠোঁট টিপে হেসে বলল। বাকি অর্ধেক কিসে মারিতে? মৌসি মাথা নিচু করেই বলল। লজ্জায়। তাসিন হাতের বাঁধন একটু আলগা করতে বাঁধন ছাড়িয়ে মৌসির ছাদের ফ্লোরে পা মিলিয়ে বসল। আকাশে কাচির মতো চিকন চাঁদ, চাঁদের কাছাকাছি অল্প কিছু নক্ষত্র। মৌসির বসা দেখে তাসিন সিঁড়ি ঘরে রাখা শীতল পাটি নিয়ে এসে মৌসির পাশে শীতল পাটি বিছিয়ে শুয়ে পড়ল। মাথার নিচে এক হাত ভাঁজ করে রাখা তার। মৌসি তাসিনের দিকে লক্ষ্য করে তাসিনের পেটের উপরে মাথা রেখে আকাশের দিকে দৃষ্টি জোড়া রেখে শুয়ে পড়ল। ঘুমাবি না? মৌসি তাসিনের আরেক হাত নিজের দুই হাতের মধ্যে নিয়ে তাসিনের আঙ্গুলগুলো দুমড়িয়ে মটমট করে শব্দ করছিল। তারপর উদাসীন হয়ে বলল, এখানেই ঘুমিয়ে পড়বো। সকালে মাইটটা কার পিঠে পড়বে? আপনার পিঠে। তখন খুব ভালো লাগবে বুঝে? অনেকটা ভালো লাগবে, একটু কষ্ট হবে। মাথায় কি ঘোরে তোর? কিছু না, শুনুন না। বল। শুনবেন তো? শুনছি তো, বল। শুনছেন না কেন? এই শুনছি তো। শুনছেনই তো না। তাসিন এতক্ষণে বুঝতে পারল মৌসি ফাজলামি করছে, কিন্তু মৌসির বলা শুনুন, শুনবেন তো, শুনছেন না কেন, এই কথাগুলো শুনতে এত ভালো লাগে। মাঝে মাঝেই নিজে থেকে তাসিন বলে, একবার বল তো। শুনবেন তো। মৌসি এটা শুনে তখন খিলখিল করে হেসে ওঠে। তাসিন মাথা নিচ থেকে ওই এক হাত সরিয়ে নিয়ে মৌসির চুলে হাত বুলিয়ে দিতে দিতে দুই লাইন গান গায়। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মৌসির মাথাটা হালকা উঁচু করে ডাগর চোখে তাসিনের দিকে তাকালো। তাসিন কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, তাড়াতাড়ি বড় হ। আমি কি ছোট নাকি? বউ হওয়ার মতো বড় বাড়ির মানুষের চোখে হোস নেই। মৌসি জিভ ঘুরিয়ে বলল, আপনার চোখে হয়েছি? একটু একটু হয়েছিস। এই বাড়িতে সর্বপ্রথম ভাই বোনদের মধ্যে কার বিয়ের উপলক্ষে বাড়িটা সুন্দর করে সাজানো হবে বলুন তো? আফিয়ার বিয়ে দিয়ে আমরা বিয়ে করব। আফিয়ার বিয়ের উপলক্ষে সর্বপ্রথম বাড়িটা বিয়ের উৎসবে সাজবে। মৌসি উপর হয়ে তাসিনের বুকের উপর হাত রেখে মুখোমুখি এসে বলল, না, আগে আমরা বিয়ে করব, তারপর আফিয়াপুর বিয়ে দেব। চৌধুরী বাড়ির বড় বউ গিন্নির মতো করে কাজ করব। বউ বউ একটা ভাইব আসবে। ফিলিংসটা কেমন হবে ভাবতে পারছেন? সবাই বলবে তাসিনের বউটা কোথায় গেল, বাড়ির বড় বউ এটা করো, সবার সামনে থাকো, কত ভালোবাসা, দায়িত্ব নিয়ে ননদদের বিয়ে দেব। আহা। তাসিন মৌসির নাক টিপে বলল, আহারে, বাচ্চাটার শখ কত। তোর কি মনে হয় তোর মামা মামানিরা তোকে দায়িত্ব দিয়ে বসে থাকবেন? এমনিতেই মাথা করে বসে থাকতে পারলে ওনাদের হয় ভালো, বাড়ির বউ হয়ে আসলে দেখিস কি করে। সবটা ভালোবাসার উপরই। আমি আমার ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পাচ্ছি, কারো কাছে পাত্তা পাচ্ছি না। মৌসির রিনিঝিনির শব্দে তাসিনের বুক কাঁপিয়ে হেসে বলল। মৌসি জানালার কাছ থেকে উঠে বিছানায় এসে শুয়ে পড়ল। চোখের কোণ ঘেঁষে আসা পানি হাতে বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে আরেক আঙ্গুলির সাহায্যে ছিটকে ফেলে দিল। মৌসির বাবা এনামুল শেখ দরজায় নক করে বললেন, মৌসি, এখনো ঘুমাওনি মা? মৌসি চোখ মুছে দরজা খুলে ম্লান হাসল। বিকেলে ঘুমিয়েছি অনেকটা সময়, এখন ঘুম আসছে না, তাই একটা বই পড়ছিলাম বাবা। ঘুম না আসলে আসো বাইরে বসি। এনামুল শেখ মৌসিকে নিয়ে বাড়ির সদর দরজার সামনে সিঁড়িতে বসলেন। হালকা ঠান্ডা লাগছে, গা শিরশির করছে। মৌসি চুপচাপ বসে আছে। এনামুল শেখ আগের কথা শুরু করলেন। তোমার মায়ের সঙ্গে কথা হয়েছে? না বাবা। বলছো না কেন? ফোনে পাচ্ছি না। ভাবছিলাম দেশে যাব, প্লেনের টিকিট কাটবো। দুটো টিকিট কাটি। বাবা, আমি এখন দেশে যাচ্ছি না, তুমি ঘুরে এসো। এই সময় মায়ের তোমাকে প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তোমাকে। আই নো বাবা। তাহলে আমার সাথে চলো। মৌসি ব্যথিত গলায় বলল, কোন মুখে যাব বাবা? তুমি আমার সঙ্গে যাবে, নিজের বাড়িতে। এখন না বাবা, আমার সময় লাগবে। সব কিছু হাতের বাইরে চলে যাওয়ার পর যাবা? হাতের বাইরে যেটা যাওয়ার চলে গিয়েছে বাবা, আর কিছু নেই, কিচ্ছু না। হাতের বাইরে কিছুই যায়নি,
তুমি একবার গিয়ে দেখো। আমি ওইসবের মুখোমুখি হতে চাই না বাবা। বড়সড় কোনো সমস্যা হয়েছিল? না বাবা, এসব বাদ দাও। চাঁদের ফিনফিনে আলোয় দেখা যাচ্ছে মৌসির চোখে খানি পানি চিকচিক করছে। এনামুল শেখ হতাশার শ্বাস ফেললেন। মেয়ের সঙ্গে সহজ হয়ে বন্ধুর মতো মিশেও কিছু জানতে পারছেন না, না কিছু করতে পারছেন। তিনি দেখছেন তার মেয়েটাও কষ্ট পাচ্ছে, তারপরও কিছু করার পথ পাচ্ছেন না। মৌসিকে নর্মাল থাকতে বলে তিনি বললেন, এখন কি করবা তাহলে? তোমার ক্যারিয়ার? ডিরেক্টর সাহেবের সঙ্গে কথা হয়েছে, বাংলাদেশের বাইরে শুটিং স্পট সিলেক্ট করতে বলেছি। যদি সম্ভব না হয় তাহলে এখন কাজ থেকে দূরত্ব বজায় রাখবো। এই সিদ্ধান্তগুলো কি তুমি ঠিক নিচ্ছ? জানি না বাবা, আমি কিছু বুঝতে পারছি না। শুধু একটা সমস্যার জন্য তোমার জীবনের পুরোটা জার্নি তুমি এইভাবে হেলায় ভাসাতে পারো না মৌসি। ফিল্মের জগতে এসে গানটাকে প্রাধান্য দিতে দেখি না তোমাকে। এখন আবার মুভি নিয়েও কাজ করতে হিমশিম খাচ্ছ। সিদ্ধান্ত নিতে এত ভুগতে হয় কেন তোমাকে? একটা ধরলে আর একটা ছেড়ে দাও। অন্যান্য মানুষেরা তো একাধিক কাজ মেনটেন করে চলে, আর তুমি একটার বেশি কাজ নিয়ে ভাবতে গেলেই আগেরটা পেছনে ফেলে দাও। শক্তি পাই না বাবা, নিজের উপরে কনফিডেন্ট নেই। যার উপরে ভরসা করে স্বপ্নের পথে হাঁটতে শুরু করেছিলাম, নিজের প্রতি কনফিডেন্ট শুরু করেছিলাম, সে সব কনফিডেন্ট ভেঙে দিয়েছে। একাধিক কাজ মেনটেন করার শক্তির জায়গা আর নেই। মনে মনে কথাগুলো আওড়িয়ে চুপচাপ বসে রইল মৌসি। চারিপাশে নিস্তব্ধতা ঘিরে ধরেছে, কোথাও কোনো শব্দ নেই। ধুমধাম করে আফিয়ার বিয়ে সম্পূর্ণ হলো। মৌসির কিনে রাখা উপহার নওশিনের নাম করে নওশিন আফিয়ার হাতে দিয়ে দিল মৌসির কথা মতো। বিয়েতে লুবনা সহ মির্জা বাড়ির সবাই এসেছে। তাহমিনা চৌধুরী বাবার বাড়ির সবাইকে দেখে আনন্দে আত্মহারা হয়ে আছেন। একদিকে মেয়ে বিদায় দেওয়ার বেদনা, অন্যদিকে প্রথমবার বাবাকে নিজের বাড়িতে দেখার আনন্দ। দুটোর অনুভূতি বাঁধিয়ে রাখার মতো। হাসির মুখে কান্না, কান্নার মুখে হাসি। আফিয়ার বিদায়ের সময় বড়সড় একটা ধাক্কা খেলো সবাই, যখন দেখা গেল সবার কান্নাকাটির মধ্যে তন্ময়ের প্যানিক অ্যাটাক হয়ে জ্ঞান হারিয়েছে। সবাই হতবম্ব তখন। যখন নিজেদের মেয়ে বিদায়ের শোকে সবাই মর্মাহত, তখন তন্ময়ের এই অবস্থা। সবাইকে পিছনে ফেলে আফিয়া ছুটে গেল তন্ময়ের কাছে। সারা দিন তন্ময়ের মাকে নিয়ে তন্ময় ডক্টরের কাছে এই ছুটোছুটি করেছে। কিছুদিন যাবৎ তার মায়ের শরীরটা ভালো যায় না। ডক্টরের সিরিয়াল নিয়ে রেখেছিল আগে থেকে, কিন্তু তাসিনের একের পর এক ফোন পেয়ে নিরুপায় হয়ে আবার এখানে ছুটে এসেছে। আফিয়া ফুপিয়ে কান্না করছে। পরিস্থিতি সামাল দিতে তনিয়ে হড়বড় করে দ্রুত গতিতে বলল, আফিয়া আপু, তাসিন ভাইয়ের কিছু হয়নি। তন্ময় ভাইয়ার মাথা ঘুরে গিয়েছে। আমিও তাসিন ভাইয়া ভেবে ছুটে এসে দেখি তন্ময় ভাইয়া এমন হয়েছে। বেশি রোদে গরমে ছোটাছুটি করলে ভাইয়া মাঝের মধ্যেই এমন হয়। আজ খুব ছোটাছুটি করেছে তো, তাই এমন হয়েছে। তিয়ান ভাইয়া, আপনি একটু আমার সাথে ভাইকে ধরেন, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু আফিয়া তো জানে তার তন্ময়ের গরমে ছুটোছুটি করলেও কোনো প্যানিক অ্যাটাক হয় না। এই মানুষটাকে এত ভালোবেসেও সে পেল না। সে নিজেকে আর সামলাতে পারছে না, কিন্তু এই মুহূর্তে কিছু আর হাতে নেই। আফিয়া নিজেকে সামলাতে তাসিনকে জড়িয়ে ধরে শব্দ করে হাউমাউ করে কেঁদে ওঠে। বিয়েবাড়িতে থাকা প্রত্যেকটা সদস্য জানলো ভাইয়ের দুঃখে জর্জরিত হয়ে এসে কান্না করছে, কিন্তু একমাত্র সেই জানে এই কান্না গহীনতা কতটা। আর কেউ জানল না, কেউ না। দুটি মন এক ঘায়ে ভেঙে তছনছ হয়ে গেল। চোখের সামনে প্রেয়সীকে কবুল বলতে দেখে প্যানিক অ্যাটাক হয়ে স্ট্রোক করল তন্ময়। তার হাতে করার কিছুই ছিল না। আফিয়া গতকাল পার্লার থেকে ফেরার সময় তন্ময়ের বাড়িতে গিয়েছিল। সে ভেবেছিল যে কোনোভাবে তন্ময়কে বুঝিয়ে মানিয়ে ফেলতে পারবে। বাড়িতে এসে বিউটিশিয়ানরা সাজাতো, কিন্তু শুধু একটু পথ রাখার জন্য পার্লারে গিয়েই সাজবে বলেছিল সবাইকে সে। বাড়ির কাছাকাছি পার্লার হওয়ায় কেউ আর এইটা নিয়ে কথা বলেনি। আফিয়া সেজে আগে বের হয়ে চলে আসে। রশনিদের সাজা শেষ হলে বাকিরা একসাথে চলে আসবে। তখন তন্ময়ের মা স্কুলে ছিল, আর তন্নি আফিয়াদের বাড়িতে। দরজা খুলে করুণ চোখে তাকায় আফিয়ার দিকে। হলুদের সাজে মেহেদি রাঙা হাতে কি মিষ্টি না লাগছে তার প্রিয়তমাকে। আফিয়া ভিতরে ঢুকে দরজা লক করে দেয়। তন্ময় দেয়ালের সাথে হেলান দিয়ে গভীরভাবে তাকিয়ে থাকে আফিয়ার দিকে। আফিয়া এগিয়ে এসে বুকে ধাক্কা দিয়ে বলে, খবরদার, বেহায়ের মতো আর দেখবেন না আমাকে। আর তো চাইলেও নিজের মনে করে, এইভাবে বেহায়ের মতো তাকিয়ে থেকে দেখতে পারবো না।
দেখে নি আজ একটু। আফিয়া ঢোক গিলে ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। তন্ময় দেয়ালে হেলান দিয়ে সেইভাবেই তাকিয়ে আছে। আফিয়া তন্ময়ের ছলছল চোখে জোড়া দেখে নিজেকে আর আটকিয়ে রাখতে পারে না। ঝাঁপিয়ে পড়ে তন্ময়ের বুকে, দুই হাতে পেঁচিয়ে ধরে তন্ময়ের গালটা শক্ত করে জাপটে ধরে শব্দ করে কেঁদে ওঠে সে। তন্ময় হাত দুটো একটু উঁচু করে আফিয়াকে জড়িয়ে ধরার মতো শক্তি পাচ্ছে না। পুরো শরীর কাঁপছে তার, বুকের মধ্যে চিনচিন করে ব্যথা করছে। আফিয়া হাতের বাঁধনটা একটু আলগা করে তন্ময়ের মুখটা দুই হাতের মধ্যে নিয়ে মুখে, চোখে, নাকে, গালে, ঠোঁটে অসংখ্য চুমু খায়। তারপর তন্ময়কে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে রেখে দাও না তোমার কাছে। আমার আর কিচ্ছু লাগবে না, আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তন্ময় হ্যাঁ হুঁ কিছুই বলে না। আফিয়া কিছুক্ষণ পর আবারও বলে, আমি জানি তুমি কেন আমাকে তোমার বুকে ঠাঁই দিচ্ছ না। আমি তোমাকে সম্মান করি, তোমার ভালোবাসাটাকেও সম্মান করি, আর তোমার সিদ্ধান্তকে সবচেয়ে বেশি সম্মান করি। ভালো থেকো প্রিয়। আফিয়া তন্ময়ের গলা ছেড়ে চলে যাচ্ছিল। তন্ময় পেছন থেকে আফিয়ার হাত টেনে ধরে, বাতাসের চেয়েও দ্রুত গতিতে বুকের মধ্যে মিশিয়ে নেয় আফিয়াকে। শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে থাকে মিনিট পাঁচেক। তারপর আফিয়ার মুখটা ধরে কপালে গাঢ় করে একটা চুমু খেয়ে বলে, খুব সুখী হও আমার না হও আমার প্রিয়তমা। পরের দিন বিকেলে মৌসি হাতে একটা বই নিয়ে বাড়ির সামনে রাস্তায় উৎসুক চোখে দাঁড়িয়ে আছে। চোখ দুটো কাউকে খুঁজছে। চারপাশে কাউকে দেখতে না পেয়ে বইটা সিঁড়ির উপরে রেখে নিজেই সুইমিং পুলে নামলো। মৌসি বই পড়তে পড়তে খেয়াল করলো তাদের সুইমিং পুলে একটা কুকুরের বাচ্চা পড়ে যাচ্ছে। মৌসি কুকুর দেখলে ভয় পায়। ওদের কাছে জোর করেও তাকে কেউ ঘেঁষতে পারে না। মুনতাহা বেগম বারবার এই জাতের একটা কুকুরছানা কিনতে চেয়েছেন, কিন্তু মৌসির জন্য কিনতে পারেন না। কিন্তু আজ তার চোখের সামনে এইভাবে একটা প্রাণ চলে যাবে, তাই নিজের ভয় ডর দূর করে পুলে নেমে কুকুরছানাকে তুলল সে। মজার বিষয় হলো মৌসির এখন আর ভয় লাগছে না। কুকুরছানার শরীরে হাত রাখতেও তার ভয় লাগছে, তার ভালো লাগছে। মৌসি শুকনো একটা কাপড় দিয়ে ছানাটার গা মুছিয়ে দিল। মোছানো শেষ হতেই মৌসির হাতের মধ্যে থেকে ছানাটা দৌড়ে চলে গেল রাস্তায়। মৌসি তার দৌড়ানো লক্ষ্য করে দেখতে পেল কুকুর ছানাটা এক লাফে লানাফের কোলে উঠল। লানাফ মসজিদের বাড়ির দুয়ারেই ফ্রোডোকে নিয়ে বসে পড়ল। লানাফ হাঁপাচ্ছে। তার লালচে মুখ দেখে মনে হচ্ছে পুরো টরন্টোর নিজের এলাকাটুকু কয়েকবার দৌড়েছে। ফ্রোডোকে কোলের মধ্যে নিয়ে হাফ ছেড়ে বাঁচল যেন। নিজের গায়ের টি শার্ট খুলে ফ্রোডোর শরীরে লোমগুলো ভালো করে মুছে দিচ্ছিল। ততক্ষণে মৌসিও ভেজা শরীরে এগিয়ে এসেছে। একটা পশুর জন্য এমন মায়া দেখে কপাল কুঁচকালো সে। মুখে জমা বিরক্তির ভাবটুকু নিয়েই বলল, এত যতক্ষণ ভালোবাসা আটকে রাখতে কি হয়? লানাফ মৌসির দিকে না তাকিয়েই বলল, সব ভালোবাসা কি আর আটকিয়ে রাখা যায় মিস? মৌসির মুখটা কেমন কাঁচু মাচু হয়ে গেল। একটুখানি ঢোক গিলে বলল, ইচ্ছে থাকলেই রাখা যায়। লানা ফ্রোডোর শরীর মুছিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে টি শার্টটা ঝাড়া দিয়ে বলল, দেখে তো বেশ স্মার্ট মনে হয়, এত বোকা বোকা কথা বলেন যে। মৌসি আর কিছু বলল না। কয়েকবার হাঁচি হওয়ার কারণে ভেতরে চলে গেল। লানাফ ও ফ্রোডোর গলায় ঝুলানো ফিতাটা ধরে নিজের বাড়ির দিকে হাঁটা ধরল। তন্ময় আজ হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে এসেছে। শরীরটা খুবই দুর্বল, চোখের নিচে কালো ছাপ, চোখে মুখে মায়া লেপ্টে আছে, বুকে অসহনীয় ব্যথা। চোখের সামনে ভালোবাসার মানুষের বিয়ে, সে অন্য কারো হয়ে যাচ্ছে। এইটা কিভাবে সহ্য করবে সে? প্যানিক অ্যাটাক হয়ে জ্ঞান হারিয়েছিল। অবস্থা খারাপের দিকে যাচ্ছিল বুঝতে পেরে তাসিন তখনই হসপিটালে নিয়ে আসে। সাথে তিহান আর তন্নিও আসে। মেয়ে বিদায়ের সময় এমন একটা ভয়ানক কাণ্ড। মেয়ে বিদায় দেবে নাকি তন্ময়কে নিয়ে হসপিটালে ছুটবে? কিছুক্ষণের মধ্যে পুরো বাড়ি জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। আহসানুল চৌধুরী তাহসিনকে হসপিটালে যেতে বলেন এবং এই দিকটা নিজেরাই সামলান। বিয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দুটো মানুষ শুধু ভালোবাসার মানুষ হারিয়ে ফেলে খুব যত্ন করে। সময় তার গতিতেই বয়ে যাচ্ছে, কারো জীবন কোথাও থেমে নেই, সব কিছু নিজ গতিতেই এগিয়ে যাচ্ছে। সমুদ্রের স্রোত যেমন কাউকে পরোয়া করে না, তেমন জীবনও কাউকে পরোয়া করে থেমে থাকে না। শূন্যতার জায়গা পূরণ করে ঠিকই সব চলতে থাকে। আফিয়ার জীবন থেমে নেই। স্বামী, শ্বশুরবাড়ি, মানুষজন নিয়ে তার এখন ব্যস্ত সময়। নতুন জায়গা, নতুন মানুষ, নিজের জীবনের নতুনত্ব, সব কিছু সময়ের সাথে সাথে শূন্যতা পূরণ করে চলেছে।
হঠাৎ হঠাৎ বুক ভারী হয়, বুক ফেটে কান্না আসে, দম বন্ধ হওয়ার মতো অনুভূতি হয়। সব কিছুর সংমিশ্রণে এক মুহূর্ত পর আবার ভিন্ন সময় আসে, তখন কেউ একজন এসে হাসায়, সুন্দর কিছু অনুভূতি দেয়। এইভাবেই জীবন থেকে হারিয়ে যাওয়া প্রিয় মানুষ বাদেও জীবন চলে যাচ্ছে। তন্ময়ের অবশ্য একটু ব্যতিক্রম হচ্ছে, তার জীবনে নতুন কেউ নেই, মা, বোন, টিউশনি আর জবের পড়া আর সদ্য পাওয়া ক্ষত, এভাবেই চলে যাচ্ছে তার সময়। এখন এমন একটা সুতো ছড়িয়ে আছে যে সুতোর টেনে একত্রিত করার মতো নয়। ঘুড়ি কেটে সুতো এলোমেলো উঠছে, কারো কারো সেই সুতো টেনে ধরার মতো শক্তিটুকু নেই, কারো কারো আবার শক্তি থাকলেও ইচ্ছে নেই। এলোমেলো ভাব নিয়ে যে যার মতো ভাবনা নিয়ে সময়গুলো পার করছে, কিন্তু কারো জায়গা থেকে কেউ ভালো নেই, কেউ না। চৌধুরী বাড়িতে আগের মতো আর উৎসব মুখর পরিবেশ নেই, সবার মুখ ভরা হাসি নেই। বাড়ির পুরুষগণ বাইরে চলে গেলেই বাড়ির সবাই নীরব, যে যার মতো সময় কাটায়। বাচ্চারা স্কুলে যায়, গিন্নিরা আর নানা গল্পে খিলখিল করে হেসে ওঠে না। তাসিনেরও বাড়ি আসার নিয়ম নেই, কখন আসে কখন যায় সহজে কেউ ধরতে পারে না। শুধু তাহমিনা চৌধুরীর ছেলের আশাটা দেখেন, রাতে খাবার বেড়ে দেন, যতক্ষণ তাসিন না আসে ততক্ষণ ঘুমাতে যান না তিনি। কিন্তু সকালে খুব ভোরেই তাসিন বেরিয়ে যায়, সেটা তাহমিনা চৌধুরী দেখতে পান না। পরে ফোন করে খোঁজ নেন। এই এলোমেলো রংবিহীন সাদামাটা জীবন আর তার ভালো লাগছে না। সারা জীবন হেসে খেলে পার করে আসা সংসার এই শেষ বয়সে এসে এমন নিভু নিভু দেখতে একদমই ভালো লাগে না তার। তাহমিনা চৌধুরী, হাসানুল চৌধুরী বিকেলে বাড়ি ফিরলে তাসিনের বিয়ের বিষয়ে কথা তুললেন। তাহমিনার মন ভার করা কথাগুলো শুনে হাসানুল চৌধুরীও তার কথায় হ্যাঁ মেলান। রাতে তাসিন বাড়ি ফিরলে তাহমিনা চৌধুরী খাবার টেবিলে তাসিনকে খেতে দিয়ে বিয়ের কথা উঠালেন। এত রাত করে বাড়ি ফিরেছিস কেন বাবা? তাসিন প্লেটে ভাত মেখে নিয়ে মুখে এক লোকমা ভাত তুলতে তুলতে বলল, কাজ থাকে মা। তাহমিনা চৌধুরী কিভাবে কথাটা উঠাবেন ভেবে পাচ্ছিলেন না। কথার মাঝে এক পর্যায়ে বললেন, সেই দিন লুবনাকে দেখিয়েছিস বাবা? হ্যাঁ মা, সবার সাথেই তো কথা হয়েছে। তাহমিনা চৌধুরী হাসি হাসি মুখে জিজ্ঞেস করলেন, লুবনার সাথে কথা বলেছিস? না মা, আলাদা করে কারোর সাথে কথা বলিনি। লুবনার নাম্বারটা দেব, কথা বলবি? তাসিন মায়ের দিকে চোখ তুলে তাকালো, ভ্রু কুঁচকে বলল, কেন? আমাকে বলেছিস না লাল টুকটুকে বউ দিবি? বলেছে, তাই বলে এখনই? তাহমিনা চৌধুরী কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, বাড়িটা কেমন জানি হয়ে গিয়েছে, হাসি নেই, সবাই কেমন জানি চলাফেরা করে। আমি হাসি খুশি মানুষ, আমার সংসারটা হবে হাসি মুখরিত। আমি বিয়ে করলেই তোমার সংসারে আনন্দ ফিরে আসবে মা। বিয়েটা তো কর। তাসিন মাছের কাঁটা চিবোতে চিবোতে বলল, বিয়ে করলে তো বউ নিয়ে বাইরে থাকবো, তোমার সংসারে আলো জ্বালাবে কে? তাহমিনা আটকে ওঠা কণ্ঠে বললেন, বাইরে থাকবি মানে? কিসের বাইরে থাকবি? আমার ঘর ছেড়ে এক পাও বাইরে থাকার কথাও বলতে পা ভেঙে ঘরে বসিয়ে রেখে খাওয়াবো, তাও বাইরে যেতে দিব না। সবাই আমাকে করো তাই না? আমার সংসারটা ভেঙে গেলে? তাসিন এটো হাতে চেয়ার থেকে উঠে মাকে পেছন থেকে জড়িয়ে ধরল। এইভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন মা? এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? হ্যাঁ, আমি তো মজা করছি। তোকে বিয়ে করতে হবে না এখন, তারপরও আমাকে ছেড়ে যাওয়ার কথা, এইবারে ছেড়ে যাওয়ার কথা কখনো বলিস না। আচ্ছা, কান ধরছি, এই দেখো, আর কখনো বলবো না। তাহমিনা চৌধুরী ছেলের গালে হাত রাখলেন, তারপর বললেন, আফিয়াকে বিয়ে দিয়ে বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে, তার উপর মুন্সি। পুরো কথাটা বলার আগেই থেমে গেলেন তিনি, তাড়াহুড়ো করে অন্য কথায় গেলেন, কাল পরশু সময় হলে আফিয়াকে নিয়ে আসিস, মেয়েটাকে কতদিন হলো দেখি নাই। আমি সময় না পেলেও তিহানকে পাঠিয়ে দেবো মা। তন্নি প্রাইভেট থেকে বাড়ি ফিরছে। রশনি আর তন্নির বাড়ি আলাদা গলিতে, তাই দুজন দুই রাস্তা হয়ে বাড়িতে যায়। তন্নি রিকশার জন্য দাঁড়িয়ে আছে, তিহান গাড়ি নিয়ে সামনের রাস্তায় ব্যাকে যাচ্ছে। লুকিং গ্লাসে তন্নিকে দেখে সামনে গাড়ি পার্কিং করে গাড়ি থেকে নেমে আসলো। ততক্ষণে তন্নি রিকশা নিয়ে নিয়েছে। রিকশা চলতে শুরু করতে তিহান পেছন থেকে তন্নি বলে ডেকে উঠল।
তন্নি পিছন ফিরে তিহানকে দেখে রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলে, রিক্সা থেকে নামল। দিয়ান ভাই আপনি এদিকে। একটু কাজে এসেছিলাম। তন্ময় ভাইয়া কেমন আছেন? ভাইয়া এখন সুস্থ আছে, চলুন না আমাদের বাড়িতে, সামনের গলির পরেই আমাদের বাড়ি। আজ না, অন্যদিন যাব। তুমি সাবধানে যেও। তিহান আর কথা বাড়ালো না। তন্নি রিকশায় উঠে চোখের আড়াল হয়ে গেল। তিহান নিজের গাড়িতে ওঠার আগে ওই পথের দিকে আরও একবার তাকালো। মৌসি আরচাকে কল করে লেকের পাড়ে আসতে বলে নিজে গিয়ে লেকের পাড়ে বসলো। বেশ কিছুক্ষণ একা বসে থাকার পরও আরচার দেখা নেই। আরচার জন্য অপেক্ষা করতে করতে 1 ঘন্টা পার হয়ে গেল। মৌসি বাড়ি ফেরার জন্য যেই উঠতে যাবে, কোথায় থেকে ফ্রোরো ছুটে এসে মৌসির কোল ঘেঁষে বসে পড়ল। প্রথম দিকে মৌসি চমকে উঠে ভয় পেলেও নিজেকে সামলে নিল। ধীরে ধীরে ফ্রোডোর গায়ে হাত রাখল। এখন বেশ ভালো লাগছে তার, একাকিত্ব আর লাগছে না, বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে পাশে কেউ একজন আছে, সত্যি তো কেউ একজন আছে। এই যে ফ্রোডো, নিজের মনেই হেসে ফেলল সে। লানা ফেসে 2 হাত পেছনে ভর দিয়ে 2 পা মেলিয়ে বসে পড়ল। আজকেও সে হাঁপাচ্ছে। টানা একটা শ্বাস ছেড়ে সে বলল, কি করা যায় বলুন তো? এই ফ্রোডো যে আপনার পিছু ছাড়ছে না। আজকাল এরাও সুন্দরী মেয়েদের পিছু নিতে শুরু করলো নাকি? মৌসি বোকা চাহনিতে তাকালো। এই লোক পাগলের মতো হুটহাট কী সব বলে যায়, কথার মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। এইভাবে তাকালে কিন্তু বিপদে পড়ে যাবেন। প্রেমে ছ্যাঁকা খেয়েছি ঠিক আছে, তবে নতুন করে প্রেমে পড়তে কিন্তু ভুলে যায়নি। মৌসি এবার খিলখিল করে হেসে উঠল। ছ্যাঁকা খাওয়ার গল্প শুনিয়ে সিম্প্যাথি অর্জন করতে চাচ্ছেন মনে হচ্ছে। আসলে আপনাকে যতটা বোকা ভেবেছিলাম আপনি ততটা বোকা নন, বরং তার চেয়ে একটু বেশি বোকা। মৌসির হাসি থেমে গেল। গনগনে কণ্ঠে বলে উঠল, কি বলতে চাচ্ছেন আপনি? আমি বলতে চাচ্ছি, বোকা না হলে কি এত সুন্দর হাসি থামিয়ে তেলে বেগুনে জ্বলে ওঠেন? ছ্যাঁকা কেন খেয়েছেন বুঝতে আর বাকি নেই আমার। আপনার মতো সুন্দরীদের সাথে দেখা হওয়ার জন্য মেবি। আপনাকে দেখে তো মনে হয় না এমন অসভ্য আপনি। সুন্দরী বাঙালিদের দেখেও তো কিছু বোঝা যায় না, ভিতরে যে কি পুষে রাখে শুধু তারা জানে। ক্যানাডিয়ান সুন্দরীরা তো ভেতরে কি পুষে রাখে এটা বোঝেন? এত বুঝিয়েও তাদের কাছ থেকে ছ্যাঁকা খেলেন কি করে? কানাডিয়ানদের থেকে ছ্যাঁকা খেলে আফসোস থাকতো না মিস, ছ্যাঁকা তো খেয়েছি বাঙালি সুন্দরীর কাছে। মৌসি এবার কেমন বিস্ময় নিয়ে তাকালো। এই ছেলে নাকি বাঙালি মেয়ের কাছে ছ্যাঁকা খেয়েছে, মানা যায়। তাহসিন রাত 11টার পর তন্ময়ের সাথে দেখা করে বাড়িতে ফিরেছে। বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে বারান্দায় গ্রিল ধরে দূর আকাশে তাকিয়ে আছে সে। সিগারেট টেনে অন্ধকারে ধোঁয়া ছাড়ছে। সারাদিন যেমন তেমন, রাত হলেই যেন আসল নেশা ধরে তাকে। এই নেশা কি আজ জীবনেও কাটাতে পারবে সে? আনমনে প্রিয় একটা মুখের ছবি আঁকছে সে। এর মধ্যে বিছানার উপরে ফোন বাজছে। তাহসিন বারান্দা থেকে ঘরে এসে ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে দেখে অচেনা নম্বর। অচেনা নম্বর দেখে কিছুক্ষণ স্থির হয়ে যায় সে। এই অচেনা নম্বর নিয়েও তার জীবনে কত হাস্যকর স্মৃতি আছে। কলটা কেটে গিয়ে পুনরায় আবার বেজে উঠল। তাহসিন কলটা রিসিভ করতে অপর পাশ থেকে মেইলি কণ্ঠের একজন বলল, এমন উদাসীন জীবন বেছে নিলেন কেন? কি আপনি? আপনার শুভাকাঙ্ক্ষী। পরিচয় দিন। পরিচয় দিলে কি প্রেম নিবেদন করবেন, না শুরু হওয়ার আগেই বিচ্ছেদ রটিয়ে দেবেন? তাহসিন ফোনের স্ক্রিনে তাকিয়ে আরও একবার নম্বরটা ভালো করে দেখে নিল। না তো, পরিচিত নম্বর নয়। তাহসিন কিছু না বলে ফোনটা কেটে দিবে তখনই অপর পাশ থেকে মেয়েটা রিনরিনে কণ্ঠে বলে উঠল, দুঃখকে প্রশ্রয় দিলেই দুঃখ বাড়ে। দুঃখ ছেড়ে আমাকে খুঁজুন, শহরতলির ছায়ার তলে মায়া করে আমাকে বুঝুন। এই মেয়ে, ফজলামি কম করো। শুভাকাঙ্ক্ষীর কদর বুঝতে হয় মন্ত্রী মশাই। তাহসিন বিরক্ত হয়ে ফোন কেটে দিল। অপর পাশের মেয়েটা রাতের আধার কাঁপিয়ে রিনরিনে কণ্ঠে খিলখিল করে হেসে উঠল। মিনমিন করে বলল, তোমাকে তো আমার লাগবেই মন্ত্রী মশাই। পৃথিবীর এই গোল চিত্রে কখন কার সাথে কোথায় কিভাবে মুখোমুখি হয়ে যাবে তা কেউ জানে না। জানে না আদৌ মুখোমুখি না হতে চাওয়া মানুষদের সাথে মুখোমুখি হয়ে গেলে কি পরিস্থিতিতে পড়তে হয়। মৌসি বাংলাদেশ থেকে চলে আসার মাস 6 পর ঠিক এমনটাই হলো দুবাইয়ের এক শহরে।
তাসিন কিছু কাজে দুবাই এসেছে, সাথে তার পার্লামেন্টের লোকজনও আছে। তাসিনরা রোভ ডাউন টাউনে উঠেছে। সেদিন সন্ধ্যার পর তাসিনরা একটু বের হয়েছে। রোড ডাউন টাউনের সামনের দিকটাতেই হাঁটছে তারা। হঠাৎ করে চোখে পড়ল হোটেলের অপোজিটের রাস্তাটার দিকে, মনে হয় কিছু হচ্ছে সেখানে। বেশ কিছু বাঙালি দাঁড়িয়ে আছে। তাসিনরা গল্পে গল্পে সামনের দিকে একটু এগিয়ে গেল। কথার ফাঁকে একবার সামনের দিকে তাকিয়ে তাসিন থমকে দাঁড়িয়ে পড়ল। একটু দূরে একটা অসম্ভব সুন্দরী মেয়ে একটা সুদর্শন পুরুষের বুকের একপাশে হাত রেখে দাঁড়িয়ে আছে। মেয়েটার রঙিন জর্জেট শাড়িটার আঁচল বাতাসে উড়ছে ইচ্ছে মতো। সুদর্শন পুরুষটি এক হাতে মেয়েটার কোমর জড়িয়ে আছে, আরেক হাত মেয়েটার কপাল বরাবর। দুজনের চোখ দুজনাতেই নিবদ্ধ। একজন পুরুষ পিছন থেকে দাঁড়িয়ে মেয়েটার চুল সেট করে দিচ্ছে। সামনে অনেকগুলো লাইট আর ক্যামেরা। একজন মধ্যবয়স্ক লোক 3, 2, 1 অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে তাসিন পেছন ফিরে বড় বড় পা ফেলে হোটেলের দিকে হাঁটা শুরু করলো। তাসিনের পার্লামেন্টের একজন তাসিনকে উচ্চস্বরে নাম ধরে ডাকতেই মৌসি থেমে যায়। পাশ ফিরে তাকাতেই দেখে গট গট করে সামনে এগিয়ে যাচ্ছে একজন পুরুষ। মৌসি আর শুটিংয়ে মনোযোগ দিতে পারে না। ডিরেক্টর আর হিমেল শিকদারকে অসুস্থ লাগছে বলে আজকের মতো শুটিং অফ করতে বলল। মৌসির কাছে কয়েকজন অটোগ্রাফ নেওয়ার জন্য এগিয়ে আসলে মৌসি তাদের অটোগ্রাফ দিয়ে হোটেলে ফিরে আসে। হোটেলে এসে আগে গোসলে যায়, সময় নিয়ে গোসল করে। হঠাৎ করে কেমন যেন সব এলোমেলো লাগছে তার কাছে। মানুষটা কি সত্যি তাসিন ছিল? তাসিনকে চিনতে তো তার ভুল হওয়ার কথা নয়। তাসিন হলে কেন একটাবার তার মুখোমুখি হলো না? কেন চলে গেল এইভাবে? নিজের মনে প্রশ্ন করে নিজেই বোকা বনে গেল সে। কেন মুখোমুখি হলো না তার তো অজানা নয়। মৌসির মাথায় তোয়ালে পেঁচিয়ে এক মগ কফি নিয়ে জানালার কাছে এসে দাঁড়ালো। ল্যাম্পপোস্টের আলো জল জল করছে, চারপাশে রং বেরঙের আলো, আর তার বুক বইছে রঙিন দিনের সাদা কালো ক্যানভাস। মৌসির হাই স্কুলের নবীনবরণ আর বিদায় অনুষ্ঠানে প্রত্যেকবার মৌসি গান গায়। মৌসি সেবার নিউটেনে পড়ে। স্কুলের এক সভাপতি মৌসির গান শুনে মৌসিকে একটা কার্ড দিয়ে দেখা করতে বলেছিলেন। পড়াশোনার চাপে সেটা নিয়ে তখন আর ভেবে দেখেনি সে। পরবর্তীতে কলেজের এক অনুষ্ঠানে মৌসির গান শুনে সবাই খুব প্রশংসা করেন এবং তার বন্ধুরা সবাই গান নিয়ে মৌসিকে সামনে কিছু করার কথা বলে, অনুপ্রেরণা দেয়। মৌসি তাসিনের সাথে এক বিকেলে গান নিয়ে এই বিষয়টা শেয়ার করলো। হাই স্কুলে থাকতে সভাপতির দেওয়া সেই কার্ডটার কথাও বলল, আর সাথে তার গান স্বপ্নটাও প্রকাশ করলো। তাসিন সেদিনই সেই কার্ডটা নিয়ে সেই লোকটার সাথে যোগাযোগ করলো। সভাপতির বড় ভাই মিউজিক ডিরেক্টর, নতুনদের নিয়ে কাজ করেন তিনি। তাসিন নিজে মৌসিকে নিয়ে যায় সেখানে। মুনতাহা বেগম তখন প্রশ্রয় দেননি, পড়াশোনাটা ভালো করে করুক এটাই চাওয়া তার। কিন্তু তাসিন মৌসির চোখে গান নিয়ে স্বপ্ন দেখেছিল। প্রত্যেক দিন যারা গান নিয়ে রেওয়াজ করে তাদের চেয়েও মৌসির কণ্ঠস্বরটা কোনো অংশে কম যায় না। রেগুলার রেওয়াজ করলে অনেক দূর যেতে পারবে। এই গানের পিছে পড়ে থাকতে গিয়ে রেজাল্ট খারাপ করেছিল মৌসি। মুনতাহা বেগম রেজাল্ট দেখে শুধু হাতে ছুঁয়ে মারেননি, সেদিন মৌসির গান শেখাই বন্ধ করে দিয়েছিলেন তিনি। তাসিন নতুন একটা প্রাইভেটে দেওয়ার নাম করে প্র্যাকটিসে নিয়ে যেত। মৌসি সেখানে গান শিখত। খুব অল্প সময়ে গানের জগতে পরিচিত এক মুখ হয়ে উঠল মৌসি শেখ। মৌসি শুধু তার কণ্ঠে গান গেয়েছে, কিন্তু মৌসির এই ক্যারিয়ারে পুরো স্ট্রাগল করেছে তাসিন। কোথায় মৌসি সেফটিতে থাকবে, কোথায় কি হবে, কতটা নিরাপদে রেখে যে প্রতিটা পদক্ষেপে এগিয়েছে, এটা শুধু একমাত্র তাসিনই জানে। কোথাও এক পা একা ছাড়েনি। গানের রেকর্ডিংয়েও নিয়ে যাওয়া থেকে শুরু প্রত্যেকটা কাজে বডিগার্ডের মতো পাহারা দিয়ে গিয়েছে সে। একমাত্র মৌসি জানে ভালো মানুষের আড়ালে কতগুলো কালো হাত তাকে ছুঁতে গিয়েছে, আর সেই কালো হাত থেকে কিভাবে ডানা মিলিয়ে তাসিন তাকে আগলিয়ে রেখেছে প্রতিটা মুহূর্ত। সেই দিনগুলো এখন শুধুই স্মৃতি। তারপর থেকে তাসিন দুবাইয়ে যে কয়টা দিন ছিল এক প্রকার পালিয়ে বেড়ানোর মতো করে লুকিয়ে প্রত্যেকটা জায়গায় গিয়ে কাজ করেছে সে। নিজ থেকে আগ বাড়িয়ে আর কখনো সে মুখোমুখি হতে চায় না। মৌসিও কিছু দিনের মধ্যে দুবাইয়ে শ্যুট শেষ করে কানাডায় চলে এসেছে। আফিয়া রান্না করছে। মারিয়া আর মিমি আফিয়ার কাছে এসে গল্প শুনছে। মারিয়া আর মিমি মৌসির বিষয়ে বেশ কৌতূহল প্রকাশ করছে। এত বড় একজন নায়িকা তাদের ভাবির কাজিন, ভাবলে তাদের খুশি লাগে।
কিন্তু যখন শোনে তাসিনের মতো মানুষকে বিয়ে না করে চলে গিয়েছে, এটা শুনেও তাদের মন খারাপ লাগে। মারিয়া খুঁটিয়ে খুঁটিয়ে আরও অনেক গল্প শোনে। আফিয়ারও নিজের বাড়ির গল্প করতে ভালোই লাগে। এই বাড়িতে মারিয়া আর মিমি তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছে এখন। মেয়ে দুটো ভারী মিষ্টি। মিমি ক্লাস 7-এ পড়ে আর মারিয়া ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। মায়ের বয়স হচ্ছে, চাকরিও আর বেশি দিন নেই, মাসখানেকের মধ্যে রিটায়ার। তন্নি মনে মনে ভাবে তারও কিছু করা দরকার, অন্তত নিজের পড়াশোনাটা চালানোর মতো তো কিছু করতেই হবে। তন্ময়ের চাকরিটা না হওয়া পর্যন্ত তাকেও ভাইয়ার পাশে দাঁড়ানো উচিত। তন্নি ভেবেচিন্তে টিউশনি করাবে ভাবলো, কিন্তু টিউশনি পাওয়াও কষ্টকর। ভাইয়া জানলে টিউশনি করাতে দিবে না। তারপর ভাবলো আগে তো খুঁজুক, পরে ভাইয়াকে বোঝানো যাবে। তন্নি টিউশনির জন্য কয়েকজন বন্ধুকে বলে রাখলো। বেশি দিন অবশ্য টিউশনি খোঁজার জন্য ছুটতে হলো না। এক বন্ধুর ছোট বোনকে পড়াতে হবে, তাদেরই পাড়ায়। টিউশনিটা পেয়ে তনি খুব খুশি হলো। রাতে ভাইয়াকে আর মাকে বলে রাজিও করে ফেলল। অন্তত তার পড়াশোনার খরচটা তো সে চালাতে পারবে। সময় করে আরেকটাও খুঁজে নেবে ভাবলো। মৌসি বাঙালির সব থেকে কিছু কেনাকাটা করে বাড়ি ফিরছিল। পথে আর্চার সাথে দেখা। দুজন বাড়ির পথেই আসছিল। লানাফের বাড়ির সামনে আসতেই মৌসির হঠাৎ করে লানাফের বলা বাঙালির সুন্দরী মেয়ে ছ্যাঁকা দিয়েছে। কথাটা মনে পড়ল। আর্চাকে লানাফের বিষয়ে জিজ্ঞেস করায় আর্চা বলল, লানাফ মজা করেনি, 4 বছর রিলেশনশিপে ছিল ওরা। সিরিয়াসলি 4 বছর ধরে একটা বাঙালি মেয়ের সঙ্গে ওর সম্পর্ক ছিল? হ্যাঁ, মেয়েচা ক্যালগারিতে তার মামার কাছে থাকতো। লানাফ প্রায়ই মেয়েচাকে এইদিকে ঘুরতে নিয়ে আসতো। তারপর কি হলো? হঠাৎ করে শুনি মেয়েচা না বলে দেশ ছেড়ে চলে গিয়েছে। এতদিনের রিলেশন না বলেই চলে গেল? হ্যাঁ গো, তারপর থেকে আর তেমন বাইরে দেখি না লানাফকে। খুব কম কথা বলে। আগে সব সময় গাড়ি নিয়ে ঘুরতো, এখন বাইরে কম বের হয়। আমার সাথে তো খুব ফাজলামি করে। মৌসির বিড়বিড় করে কথা বলা দেখে আর্চা শুধালো, কিছু বললে? না, তেমন কিছু না। আর্চাকে বাই বলে নিজের বাড়িতে ঢুকে পড়ল মৌসি। বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে ব্যাগগুলো রাখতে রাখতে পাশের বাড়ির জানালায় অনিচ্ছাকৃতভাবে চলে গেল তার। লানা ফ্যানের সাথে একটা কাপড় নিয়ে কি যেন করছে। হঠাৎ মৌসির মনে খারাপ ভাবনা উকি দিল। তাড়াহুড়ো করে শব্দ করে দরজা খুলে দৌড়ে লানাফের বাড়ির সামনে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো মৌসি। লানাফ এসে দরজা খুলে হাসি মুখে জানতে চাইল, কোনো সমস্যা? এই তীব্র ঠান্ডার মাঝেও মৌসি তরতর করে ঘামছে। নাকের আগায় বিন্দু বিন্দু ঘাম। মেয়েটা হাঁপাচ্ছে। লানাফ একটা পানির বোতল নিয়ে এসে মৌসির দিকে এগিয়ে দিল। মৌসি ঢক ঢক করে পানি খেয়ে হড়বড় করে বলল, ঘুরতে কেন গিয়েছিলেন? এভাবে কেউ নিজের জীবন দেয়? কথা রাগা মাথা বুঝতে না পেরে লানাফ ভ্রু কুচকে তাকিয়ে থাকে। কি বললেন বুঝিনি। মৌসি যেটাকে লম্বা কোনো কাপড় ভেবেছিল, সেটা ছোটোখাটো একটা কাপড় লানা ফার্নিচার মোছার জন্য ব্যবহার করছিল। সামনাসামনি কাপড়টা দেখে বোঝা গেল। লানাফের কথায় মৌসি জবাব দিল, এতদিন আমি আপনার কথার আগামাথা বুঝিনি, আজ আপনি বোঝেন কাটাকাটি। লানাফ মাথা চুলকিয়ে কথা বোঝার চেষ্টা করছিল। হঠাৎ হেসে বলল, আপনি কি কোনোভাবে ভাবছিলেন আমি সুইসাইড করছিলাম? লানাফের হাসি দেখে মৌসি দাঁতে দাঁত চিপিয়ে বলল, এবার সত্যি বলে মরতে পড়লেও দেখতে আসবো না। এই সরি আমি সত্যি ব্যাপারটা বুঝিনি। মৌসি গা ঝাড়া ভাব করে বলল, ইটস ওকে। এক কাপ কফি মিস? নো থ্যাঙ্কস। মৌসি বাড়ির দিকে চলে যাচ্ছিল। লানাফ হাতের কাপড়টা ফেলে মৌসির পেছন পিছন দৌড়ে আসলো। মৌসি পেছনে না ফিরেই বলল, জীবনটা এমন হাস্যকর বানাচ্ছেন কেন? লানাফ গম্ভীর হয়ে বলল, হাস্যকর বানিয়েছেন তো সে? মৌসি পিছন ফিরে দাঁড়িয়ে পড়ে বলল, কে? যে আমার ভালোবাসাকে হাস্যকর বানিয়ে পালিয়েছে। পালিয়েছে কথাটা শুনে মৌসি বেশ কিছুক্ষণ কিছু বলতে পারল না। জানালা দিয়ে উকি দিয়ে এনামুল শেখকে দরজা লক করে রাখতে বলে লেকের দিকে হাঁটা ধরল। ফ্রোডো ও লানাফের পেছন পেছন আসছে। মৌসি ফ্রোডোকে দেখে বলল, সেদিন আপনার কুকুরটা ওইভাবে ঝাঁপ দিল কেন? আমার দুঃখে বন্ধু শোকে পড়ছিল, আমার শোকে কাতর হয়ে জীবন ত্যাগ করতে চেয়েছিল। মৌসি সন্দেহার নজরে বলল, মজা করছেন? লেকের পাড়ে দুজনে বসল। লানাফ এবার গম্ভীর হয়ে বলল, ফ্রোডো আমার মন খারাপ বোঝে,
আমার মন খারাপ দেখলে ওর মাথায় কাজ করে না, ছুটে বেড়াই। কোন দিকে ছোটে ওর নিজের হুঁশ থাকে না তখন। তো আপনার কুকুরটা আমার সুইমিং পুলে ঝাঁপ দিল কেন? আপনি বাঙালি, এইটা বুঝতে পেরেছে হয়তো। মৌসি ভ্রুকুচকে বলল। তো আপনি সাহায্য করতে পারেন। মৌসি অবাক হয়ে বলল। আমি কিভাবে সাহায্য করব? ওর বাড়ি ঢাকাতে, আমি বাংলাদেশে যাওয়ার সাহস পাচ্ছি না, আমার পরিচিত কেউ নেই। তাই আপনি যদি আমার খুব ভালো বন্ধু হন তাহলে আমি সাহস পাবো। আপনি কি এই সাহায্যটুকু করতে পারবেন না? লানাফের চোখে মুখে অনুরোধের ছাপ। মৌসির এই প্রথম লানাফের জন্য ভীষণ কষ্ট হলো। ভালোবাসা বুঝিয়ে এমনও হয়। মৌসি লানাফের দিকে বন্ধুদের হাত বাড়িয়ে দিল। লানাফের চোখে পানি ছলছল করছে। চোখে ছলছল পানি নিয়েও মৌসির হাত ধরে হেসে ফেলল। এখন তো বন্ধু আমরা, এবার বলো তোমার গার্লফ্রেন্ডকে কিভাবে খুঁজতে পারি? নাম পরিচয় কিছু বলো। ওর নাম লাহা। লাহার মুখে ঢাকা শহর নিয়ে খুব গল্প শুনতাম। ঢাকাতেই স্থায়ী ওরা। ওর দাদু ওদের সংসারের কর্তা। সবাই ওর দাদুর কথা অক্ষরে অক্ষরে পালন করে চলে। আর হ্যাঁ, ও খুব সুন্দর গান গায়। এতটুকুতে ঢাকা শহরে কিভাবে খুঁজে পাবো বুঝতে পারছি না। তারপরও আমি চেষ্টা করব। লাহার পিকচার দেখাও তো, দেখি এখানে থেকেই কিছু করতে পারি কিনা। লানাফ চুপচাপ বসে রইল। মৌসির ছবি দেখার আগ্রহ নিয়ে লানাফের দিকে তাকিয়ে আছে। লানাফ বলল। লাহার ছবি দেখাতে পারবো না। ও যাওয়ার আগে আমার অজান্তে সব ছবি ডিলিট করে দিয়ে গিয়েছে, যেটা ও চলে যাওয়ার পর জানতে পেরেছি আমি। ঠিক বুঝলাম না। লাহা কানাডা থেকে চলে যাওয়ার আগের দিন আমার সাথে দেখা করে। আমার ফোন, ল্যাপটপের পাসওয়ার্ড সব ওর জানা ছিল। আমার ফোন নিয়ে ছবিগুলো ডিলিট করে। মনে আছে ওই সময়ে আমি ওর জন্য একটা খাবারের জিনিস আনতে গিয়েছিলাম। ও এই লেকের পাড়েই বসেছিল। আমার ল্যাপটপটা সেদিন ও নিয়ে যায়। আগেও মাঝে মাঝেই নিয়ে যেত। কোথায় কি থাকে ওর সব জানা। আমাদের মাঝে কোনো প্রাইভেসি ছিল না। মৌসি অবাক হয়ে তাকিয়ে রইল। যে তোমার থেকে এইভাবে লুকিয়ে পালিয়ে চলে গেল, তোমাকে ঠকালো, তার প্রতি এখনো তোমার এত ভালোবাসা? ও আমাকে ঠকায়নি। লাস্ট দিনও খুব কান্নাকাটি করেছিল। ওর চোখে আমি কখনো পানি দেখিনি। সেদিন ও খুব কান্নাকাটি করেছিল। আমি ওর কান্নার মানে বুঝিনি। কেন কাছে জানতে চাওনি? বলছিল বাড়ির সবাইকে মিস করছে। কতদিন আগে গিয়েছে? 2 বছর। এতদিনই? আর কোনো যোগাযোগ করেনি? লানাফ মাথা নিচু করল, যার অর্থ না। মৌসি আবার বলল। লাহা যেখানে থাকতো সেখানে খোঁজ করেনি? করেছি, কাউকে পাইনি। লানাফ ফোন বের করে একটা ছবি দেখালো। ভার্সিটির ক্যাম্পাসে দল বেঁধে একটা ছবি। এখানে 50+ মানুষ আছে, সবার মুখ স্পষ্ট না। লানাফ জুম করে দেখালো, কিন্তু মৌসি স্পষ্ট বুঝতে পারছে না। কিন্তু মৌসির মনে হলো এই চেহারাটা কোথাও না কোথাও সে দেখেছে, কিন্তু কোথায় যে দেখেছে মনে করতে পারছে না। তাসিন দেশে এসে ব্যস্ত সময় পার করছে। সামনে নির্বাচন, মাথা ভর্তি চিন্তা। এই এত চিন্তার মাঝে মাথাটা টন টন করছে তার। বিছানায় শুয়ে 2 হাত কপালের উপরে ভাঁজ করে রেখে চোখ বন্ধ করে রইল। চোখের পাতায় ঘুমো ঘুমো ভাব। এই মাথা ব্যথার সময় একটা হাত তার অতি প্রিয় ছিল, যে হাতটা মাথায় রাখলে মনে হতো সব ব্যথা পথ ভুলে হারিয়ে গেল যেন। সেই হাতের স্পর্শে যে কী পরিমাণ সুখ অনুভূতি ছিল তা তাসিন ইহজন্মে ভুলতে পারবে না। কি গাঢ় সেই অনুভূতি। তাসিনের ভাবনার মাঝে কয়েক সেকেন্ড ফোন কেঁপে উঠল। তাসিন ফোন হাতে নিয়ে দেখল সেই নাম্বার থেকে মেসেজ। মাস 4 থেকে এমন একটা দিন নেই যে এই নাম্বার থেকে মেসেজ আসে না। আজও তার অনিয়ম ঘটল না। তোমার মাথা ব্যথা করছে বুঝি? আমি থাকলে খুব যত্ন করে তোমার মাথা টিপে দিতাম প্রিয়। মৌসিরাজ কানাডাতেই শ্যুট। গত মাস থেকে কানাডার শুটিংয়ের পরিকল্পনা করেছে। এই স্নোফলের মধ্যে একটা গানের শ্যুট আছে। মৌসি এই স্নোফলের মধ্যে জমে গিয়েছে পুরো। অল্প বিস্তরেই ঠান্ডার সাথে বন্ধুত্ব আছে বলেই কিছুটা হলেও মানিয়ে নিতে পারছে। শুটিং স্পটে লানাফ আর আর্চাও এসেছে আজ। এই প্রথম তারা দুজন কোনো মুভির শুটিং দেখছে। বিষয়টা বেশ উপভোগ করছে তারা। স্নোফলে গাড়ি বাড়ি গাছপালা সব ঢেকে গিয়েছে। গাছের ডালে প্যাজা প্যাজা একরাশ মেঘ যেন বাসা বেঁধেছে। মৌসি এর আগেও অনেকবার স্নোফল দেখেছে। স্নোফল মৌসির খুব প্রিয় একটা জিনিস। এই মৌসুমটাকে
সে খুব পছন্দ করে। আজকের এই স্নোফলটা তার কাজের সাথে সংযুক্ত একটা দিন। আজকের দিনটা আরও ভালো লাগার কথা ছিল তার, কিন্তু মৌসির কোথাও একটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। তন্নি যেই বাড়িতে টিউশন করাতে যায় সেই পিচ্চিটার বড় ভাই তিহানের বেস্ট ফ্রেন্ড। তিহানের ফ্রেন্ড তিহানদেরই আইটি ফার্মে চাকরি করে। তিহান প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করে। সেই সূত্রে তন্নিকে প্রায়ই দেখে। তন্ময়ের ব্যাপারে দুই একটা কথা বলতে বলতে এখন বেশ ভালোই কথাবার্তা হয় তাদের মধ্যে। তন্ময় বাইরে যাওয়ার চেষ্টা করছে, যত সম্ভব খুব শীঘ্রই দেশের বাইরে চলে যাবে। তিহান আজকাল হুটহাট তন্নির সাথে যে কোনো কায়দায় কথা বলার চেষ্টা করে। মেয়েটার কথাগুলো যেন রিনিঝিনি শব্দের কানে বাজে। দুই পা ওর সাথে হাঁটলেও সে সঙ্গটা বেশ লাগে তার, কিন্তু এর মাঝেও কোথাও একটা মনে হয় না, তার ভালো লাগার একটা মানুষ আছে। তিহান বেশ কিছুদিন ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছে। একবার মনে হচ্ছে মনের কথা মৌসিকে জানিয়ে দেওয়া উচিত, আবার মনে হচ্ছে এত দূর থেকে কীভাবেই বা জানাবে সে। এইভাবে বা আর কতদিনই চলবে। নিজের সাথে বোঝাপড়া করে একটা সিদ্ধান্ত নিয়েই নিল। শুটিং শেষ করে মৌসি বাড়িতে এসে বিশ্রাম নিচ্ছিল। তিহানের কল দেখে মৌসি উঠে বসল। সচরাচর তিহান কল দেয় না, মেসেজেই কথা বলে। বাড়ির কিছু হলো নাকি ভেবে তাড়াহুড়ো করে ফোন ধরল। তিহান অপর পাশ থেকে ঝটপট করে কিছু বলতে গিয়েও থেমে গেল। মৌসিই বলল, তিহান ভাই, বাড়ির সবাই ঠিক আছে? বাড়ির সবাই ভালো আছে, তুমি কেমন আছো? মৌসি স্বস্তির শ্বাস নিল। হ্যাঁ, ভালো আছি। তোমার শুটিংয়ের কি অবস্থা? চলছে ভালোই। বাড়ির সবাই ভালো আছে তাই না? হ্যাঁ, সবই ঠিকঠাক আছে। তিহান ভাই? মৌসি কিছু বলতে গিয়ে জোরে একটা শ্বাস নিল, তারপর আবার বলল, তাসিনের কি অবস্থা? সারাদিন কি করে ও? তিহানের অশান্ত মনটা আরও অস্থির হয়ে গেল। এতক্ষণ যে অস্থিরতার ঢেউ বয়ে চলছিল তা যেন দ্বিগুণ হয়ে গেল। কোনো রকমে মৌসিকে বলল, হ্যাঁ ভালোই। তারপরই ভালো থেকো, পরের কথা হবে। বলে ফোন কেটে দিল। মৌসি কিছুটা অবাক হয়ে আবার আগের মতো করে শুয়ে পড়ল। তিহান মনের কথা না জানিয়েও অন্তত এইটুকু বুঝেছে মৌসির ভিতরে তাকে নিয়ে কোনো অনুভূতি নেই। কই, নিজ থেকে তো তিহান কেমন আছে এটা কখনো জানতে চায় না। তাহলে কি তিহান মন গড়া এতদিন মরীচিকার পিছনে ছুটেছে? নানা রকম ভাবনা থেকে তিহান অনেক কিছুই বুঝে যায়। এরপর থেকে তিহান নিজেকে সময় দেয়। প্রতিটা ক্ষণ ভালো লাগা কোনগুলো আর ভালোবাসা কেমন হয় সেগুলো মিলাতে থাকে, একত্রিত করতে থাকে। ভালো লাগা আর ভালোবাসার অনুভূতিগুলো আসলেই কেমন হয় এইগুলো নিয়ে প্রায় সময় ভাবতে থাকে। প্রতিফল খুব শীঘ্রই অনুধাবনও করতে পারে। আফিয়া দুই ননদকে নিয়ে বাবার বাড়িতে কিছুদিন থাকবে বলে বেড়াতে এসেছে। মারি আর মিমি রশনি নসীনদের সাথে বসে লুডো খেলছে। জুই এসে লুডোর গুটি নিবে বলে হাত পা ছড়িয়ে কান্না করছে। জুইয়ের কান্না দেখে তাসিন ঘর থেকে বেরিয়ে আসলো। জুইকে কোলে তুলে নিয়ে কি হয়েছে জানার চেষ্টা করছে। জুই কান্না ভেজা কণ্ঠে বলল। রোশনি পাশ থেকে বলল, ভাইয়া, আমরা খেলা করছি, খেলা জমে গিয়েছে, এখন ওকে গুটি দেব কিভাবে? তাসিন জুইকে কোলে নিয়ে লুডো বোর্ডের কাছে এসে দাঁড়ালো, তারপর বলল। কারো গুটি পেয়ে কি ঘরে যায়নি? নওশিন বলল, হ্যাঁ ভাইয়া, আমরা 2টা গুটি পেয়েছি। তাসিন তোয়াকে একটা কলম নিয়ে আসতে বলল। তারপর নিশানের ঘরে পাকানো দুটো গুটি হাতে তুলে নিয়ে গুটির ঘরে কলমের কালি দিয়ে চিহ্ন করে রাখলো। তারপর বলল, নওশিন 4 আর 3 পড়লে গুটি তুলে দিও। এই দুইটা নিয়ে জুই ততক্ষণে খেলুক। জুই গুটি দুটো হাতে পেয়ে সদ্য ওঠা দাঁত দুটো বের করে হাসল। এইদিকে তার চোখে পানি টলমল করছে। তাসিন গালে নাক ঘেঁষে দিয়ে জুইকে নামিয়ে ঘরে চলে গেল। ঘরে যাওয়ার আগে ছোটো মাকে এক মগ কফি দিতে বলল। ঘরে গিয়ে তাসিন ফোনটা হাতে নিয়ে দেখে ওই নম্বর থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা এমন, তুমি এত হ্যান্ডসাম কেন গো? তাসিন রিপ্লাই করে না। হয়তো কল আসলে বিরক্ত হয়ে ব্লক করে দিত এতদিনে, কিন্তু নিজের খুব কাছের পরিচিত ভেবে ব্লক করে না। এই মেয়েটা তার নারী নক্ষত্র সব জানে। তাসিন কখন কি করে প্রায় সময় সেটা মেসেজ করে বলে দেয়। তাসিন মেসেজ দেখেও কোনো ভ্রুক্ষেপ করে না। তার প্রথম মনে হতো মা হয়তো লুবনাকে নাম্বার দিয়েছে, কিন্তু পরপর সামনাসামনি কয়েকবার দেখা হওয়ার পর তাসিনের একটুও মনে হয়নি এই মেসেজের মেয়েটা লুবনা হতে পারে। লুবনার চোখে
মুখের ভাষা অন্যরকম, খুবই শান্ত স্বভাবের। লুবনাকে কখনো তাকিয়ে থাকতে দেখে না। যতটুকু এই বাড়িতে আসে খুব চুপচাপ থাকে। তার চালচলনে বোঝার উপায় নেই মেয়েটা অমন জ্বালাতে পারে। তার চেয়ে বড় কথা, লুবনার চোখে তাসিনের জন্য কোনো মুগ্ধতায় তাসিন দেখেনি। সবসময় নর্মাল ভাব, বাড়াবাড়ি কিছু নেই। বরং মেয়েটাকে আরও দুঃখী মনে হয় তার। লুবনার প্রতি যে ধারণা ছিল সেটা লুবনার চালচলনেই বুঝতে পেরেছে সে। কিন্তু তাসিনকে মেসেজটা দেয় কে? এইভাবে আরও মাস 6 পার হয়ে গেল। মৌসির আরও একটা মুভির শুটিংয়ে কাজ অর্ধেক শেষ হয়েছে, বাকি অর্ধেক এই স্নোফলের মধ্যে সম্ভব নয়। তাই মৌসি এখন অবসরেই সময় কাটাচ্ছে। বাইরের কয়েকটা দেশে গিয়ে কিছু শুটিং শেষ করেছে। এখন আপাতত কোনো কাজ নেই। হিমেলকে টরন্টো শহরটা একটু ঘুরিয়ে দেখিয়েছে শুধু। এই সময়ে বের হওয়ার কষ্টকর। হিমেলের এমনিতেই ঠান্ডার সমস্যা আছে, তাই আরও শুটিং অফ রাখা। লানাফ বাংলাদেশের ভিসার জন্য কাগজপত্র জমা দিয়েছে। সে লাহাকে কিভাবে খুঁজে পাবে তা জানে না, তবুও সে বাংলাদেশে যেতে চায়। তার মনে হয় বাংলাদেশে গেলেই লাহার দেখা ঠিকই পাবে। তার এই ভালোবাসার বিশ্বাস দেখে মৌসি আপ্লুত হয়ে যায়। লানা ভিসা পেলেই সে তার সাথে যেতে না পারলেও মাহিম, নওশিন, তিহান ভাইদের বলবে লানাফকে সাহায্য করতে। আর মাহিমের উপর তার পুরো আস্থা আছে। মাহিম লানাফের সাথে প্রত্যেকটা মুহূর্ত থাকতে পারবে আর যথেষ্ট সাহায্যও করতে পারবে। কিছুদিন আগে লানাফের কিছু কথা মাথায় এসেছে। লাহার ভার্সিটির নাম আর সেশন তার জানা ছিল। এটা মৌসিকে বলতেই মৌসি তিহানকে পাঠিয়েছিল, কিন্তু কোনো খোঁজ পায়নি লাহার। লানাফ তারপরও আশা নিয়ে আছে। সে ঠিকই তার লাহাকে খুঁজে বের করবেই, যেভাবেই হোক বের করবে। নওশিন ভার্সিটি থেকে বাড়ি ফিরেছে। একদল নেশাখোর ছেলে পেলে রোজ এই জায়গাটায় দাঁড়িয়ে সিগারেট খায় আর বাজে বাজে কথা বলে। এই রাস্তাটা ছাড়া ভিন্ন কোনো নোংরাগুলির রাস্তা থাকলেও নওশিন ওই রাস্তা দিয়েই হেঁটে যেত। তবু এই নষ্ট মানুষের বাজে কথার এই চকচকে রাস্তা ধরে সে কখনোই যেত না। এই রাস্তাটুকু পার হতে তার গা গুলিয়ে আসে। প্রশাসনের কেউ এই নোংরা লোকজনের ডাস্টবিনটা যে কোনো পরিষ্কার করে না তা সে জানে না, কিন্তু বড্ড অস্থির লাগে। এ অস্থিরতা আর ঘৃণার মাঝে শুধু একটা জিনিস তার চোখের পড়ে আর ভীষণ মায়া লাগে। তা হলো এই ছেলেগুলোর মাঝে থাকা একটা হ্যাংলা পাতলা ছিপছিপে গড়নের একটা ছেলেকে দেখে তার ভীষণ মায়া লাগে। ছেলেটার চোখ দুটোতে যে কি ভীষণ মায়া তা মনে হয় শুধু নওশিনই জানে। এই নোংরা কথা কানে না নিয়েও সে ছ্যাঁচড়ার মতো কিভাবে যে তাকাতে তাকাতে যায় তা কেবল শুধু তার চোখ দুটোই জানে। এর মাঝে একদিন নওশিন ওই ছেলেটাকে একা হেঁটে যেতে দেখে পেছন থেকে ডাকলো। ছেলেটা পেছন ফিরে এদিকে সেই দিক তাকিয়ে আবার সামনে হাঁটা ধরল। নওশিন আবার হাত উঁচু করে ডাকলো, এই যে শুনছেন, এই যে আপনাকেই বলছি, এই যে কালো টি শার্ট, হ্যাঁ আপনাকেই। ছেলেটা এই দিক সেই দিক তাকাতে তাকাতে নওশিনের দিকে এগিয়ে আসলো। ছেলেটা স্পষ্ট কণ্ঠে বলল, আমাকে ডাকছেন? এখানে আপনি ছাড়া পরিচিত আর তো কেউ নেই। ছেলেটি স্পষ্ট এবং দৃঢ়তার সঙ্গে বলল, আমি কি আপনার পরিচিত? জি, আপনি আমার পরিচিত, কিন্তু আমি আপনার পরিচিত নই। ছেলেটি নওশিনের চোখের দিকে তাকিয়ে বলল, তো জানতে পারি কিভাবে আমি আপনার পরিচিত হলাম? চলুন সামনে হাঁটি। এত সাহস কিন্তু ভালো নয়। যে ছেলে বাজে ছেলেদের সাথে মিশলেও একদিক সেদিক নজর না দিয়ে সোজা চোখের দিকে তাকিয়ে কথা বলে, তার সামনে একটু সাহসী তো হওয়া যায়, তাই না? তাহলে তো এই সাহস রক্ষা করতেই হয়। কতদূর হাঁটতে চান? কত দূর হাঁটতে পারবেন দেখি? ছেলেটা নওশিনের কথাবার্তায় বেশ ইমপ্রেস হলো। এমন হাস্যোজ্জ্বল নিখুঁত হাসি খুশি মাখা মুখ এত বছরের জীবনে দেখেছে বলে তার মনে পড়ল না। যেন মেয়েটি কথা বললে চোখ মুখ একসঙ্গে হেসে ওঠে। সামনে নির্বাচন। এইদিকে তন্ময়ও কানাডার কয়েকটা ভার্সিটির অ্যাপ্লাই করেছিল। তন্ময়ের বড় মামা কানাডায় থাকে, আরও সেই সূত্রে তন্ময় কয়েকদিনের মধ্যে কানাডায় চলে যাবে। তাসিন ভীষণ ব্যস্ততার মধ্যে সময় পার করছে। তন্ময়ের সাথে দেখা করার সময় পাচ্ছে না। তাসিন চেষ্টা করেও সময় মেলাতে হিমশিম খাচ্ছে। নির্বাচনের মার্কা বেরিয়ে গিয়েছে। এদিকে তন্ময়েরও যাওয়ার সময় হয়ে যাচ্ছে।
তাসিন নিজে তন্ময়কে অল্প সময়ের জন্য ডেকে নিল। তন্ময়ের সাথে কথাবার্তা বলে তন্ময়ের হাতে দুইটা খাম দেয়, একটা তন্ময়ের জন্য আর একটা মৌসির কাছে পৌঁছে দেওয়ার জন্য। তন্ময় দেশের বাইরে চলে যাওয়ার পর তন্নিরা একদম একা হয়ে পড়েছে। তন্নির মায়েরও শরীর ভালো থাকে না। তন্ময় দেশের বাইরে যাওয়ার কথা শুনে তিহান নিজ থেকেই তন্নির নম্বরটা নিয়েছিল আর নিজের নম্বরটাও দিয়ে রেখেছে। তখন থেকেই তাদের মাঝে টুকটাক নিয়মিত কথা শুরু হয়। ধীরে ধীরে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি হয়। এখন মাঝে মাঝে দুজনে দেখা করে, ফুচকা খায়, হাতির ঝিলে বসে এক দুপুর পার করে দেয়। মাঝরাত পর্যন্ত দুজন সারাদিনের যাবতীয় ঘটনায় একে অপরের থেকে শোনে, রাগ করে, অভিমান করে, আবার খিলখিল করে হেসে ওঠে। এভাবেই মিষ্টি খুনসুটির দিনগুলো পার হচ্ছিল। মৌসির আজ হঠাৎ করে তার নিজের করা একটা মুভি দেখতে ইচ্ছে করলো। আজ এত বেশি ঠান্ডা, বাইরে বের হতে একদম ইচ্ছে করছে না। শরীরে কমফোর্ট পেঁচিয়ে ল্যাপটপ নিয়ে বসলো। একটা মুভি ওপেন করতে প্রথম দৃশ্যে নিজের চিরচেনা বাড়ির ছাদটা চোখে পড়ল। এই মুভিটার প্রথম দৃশ্য তার বাড়ির ছাদেই শ্যুট করা হয়েছিল। পাশেই তাসিনদের বিল্ডিংটা স্পষ্ট দেখা যাচ্ছে। তাসিনের সাথে ওই ছাদে কত সুন্দর স্মৃতি ছিল তাদের। আবার এই ছাদের তাদের দুজনের ভয়ানক বিচ্ছেদটাও হয়েছিল। সে প্রলয়ঙ্কর দিনটা সে আর কখনো মনে করতে চায় না, তারপরও স্মৃতির পাতায় জল জল করে। মৌসিকে একদিন তাসিন গানের রেকর্ডিংয়ে নামিয়ে দিয়ে জরুরি কল আসায় বেরিয়ে যেতে হয়। তাসিন সেদিনও মৌসিকে একা রেখে যায় না। কাছে তাসিনের ক্লোজ ফ্রেন্ডের বাড়ি ছিল, সেখান থেকে ফ্রেন্ডের বোনকে মৌসির কাছে রেখে যায়। এই শহরে মানুষ চেনা বড় দায়। বছরের পর বছর কাটিয়েও মনের মধ্যে কি চলে বোঝা যায় না। তাই যতই মুখের ভালোবাসা থাকুক না কেন, পরিবারের বাইরে মৌসিকে কোথাও একা ছাড়ে না। এই দিকে খুব সতর্ক সে। সেদিনই মিউজিক ডিরেক্টর মৌসির কাছে একটা প্রস্তাব রাখে। রিসেন্টলি একটা মুভির জন্য কম বয়সী নতুন একটা চিত্রনায়িকা প্রয়োজন। কিছুদিন আগে ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বড় মাপের ডিরেক্টর মৌসিকে একটা গানের শোতে দেখে কথা বলতে চেয়েছেন। এমন সুযোগ পাওয়া যায় না। চিত্রনায়িকা হতে গেলে সাধনা করতে হয়, ডিরেক্টরদের পেছন পেছন ঘুরতে হয়, কত মানুষজন ধরতে হয়। আর এইদিকে মৌসিকে চেয়ে এসে অফার দিচ্ছে। মৌসি বেশ পরিচিত বলে মুভির কিছু প্লটও তিনি শোনালেন এবং এইটা নিয়ে বাড়িতে কথা বলতে বললেন। গান রেকর্ড করে মৌসি বিল্ডিংয়ের নিচে এসে দাঁড়ায়। রিক্সা নিয়ে নিজেই বাড়ি চলে যাবে। এদিকে তাসিনের বন্ধুর সেই বোনটা মৌসিকে উৎসাহ দিল, অনেক অনুপ্রেরণামূলক কথাবার্তাও বলল। মৌসির মনে নতুন এক স্বপ্ন উকি দিল। মনে মনে কিছু রঙিন স্বপ্নও বুনে ফেলল। মৌসি বাড়িতে ফিরে জানতে পারল তার ছোট মামার অ্যাক্সিডেন্ট হয়েছে। বাড়ির সবাই সেখানে গিয়েছে। মৌসি মায়ের নম্বরে কল দিল। মুনতাহা বেগম বললেন তেমন কোনো সমস্যা নেই, হাতে পায়ে একটু লেগেছে, ফিরতে রাত হবে, তবে ছোট মামাকে নিয়ে চলে আসবে। মায়ের কাছ থেকে শুনে মৌসিও দুশ্চিন্তা মুক্ত হলো। মৌসির অস্থির লাগছে তাসিনকে খবরটা দেওয়ার জন্য। তাসিনকে না বলা পর্যন্ত সে শান্তি পাচ্ছে না। তাই তাসিনকে কল করে জরুরি কথা আছে বলে বাড়িতে আসতে বলল। তাসিন আসতেই মৌসি তাসিনকে নিয়ে ছাদে গেল। বাড়িতে আজকে কেউ নেই। মৌসির চাচি, ফুপি, নওশিন, নিশান সবাই নওশিনদের গ্রামে গিয়েছে। আর মিশান তো ঢাকার বাইরে থাকে। তাসিনের গায়ে সাদা টি শার্ট, ঘামে ভিজে পিঠের সঙ্গে লেপ্টে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এতক্ষণের অস্থিরতা মৌসির মুখটা দেখার পর হাওয়ায় উড়ে গেল। শীতল একটা স্রোত বয়ে গেল দেহ জুড়ে। মৌসি তাসিনের হাত ধরে টেনে নিয়ে গিয়ে দোলনায় বসলো দুজন। মৌসি তাসিনের হাতটা শক্ত করে ধরে পা দুলাতে দুলাতে হাসি মুখে বলল, আমি ফিল্মে কাজ করতে চাই। হুট করে তাসিনের সে আগের ন্যায় অস্থিরতাটা তাকে ঘিরে ধরে। শীতল বাতাসটা মুহূর্তে প্রচণ্ড তপ্ত হয়ে যায়। তাসিন শান্ত কণ্ঠে বলে, মোর মেজাজ ভালো নেই, এখন মজা করিস না। চট করেই মৌসি রেগে যায়। তাসিনের হাতটা ঝাটকা মেরে সরিয়ে দিয়ে বলে, কিসের মেজাজ ভালো নেই আর কিসের মজা করছি আমি সিরিয়াস বলছি। মৌসির এমন ব্যবহারে তাসিন কিছুটা অবাক হয়। সে এখনও শান্ত। মৌসির দিকে তাকিয়ে বলে, সিরিয়াস মানে? আমি ফিল্মে কাজ করতে চাই, অফার পেয়েছি। তাসিন কিছুটা রাগচটা টাইপের, কোনো কিছু না ভেবেই আচমকা বলে দেয়, নিজের শরীর দেখিয়ে বেড়ানোর অফার? মৌসি এবার গর্জে ওঠে। হাসি খুশি ফর্সা মুখটা ক্ষণিকের মধ্যে রাগে লাল বর্ণ ধারণ করে। তাসিন লাগামবিহীন কথাবার্তা বলে যায়, একজন পরিচিত মুখ বড় গায়ক হওয়ার পরও তোর হয়নি।
এখন আবার লোককে বডি ফিটনেস দেখিয়ে বেড়াতে হবে? অন্য পুরুষদের সাথে গা ঘেঁষে নাচানাচি করতে হবে? কবে না এসে বলিস তারা অন্য অফার করছে। মসির রাগে গর্জে ওঠা লাল বর্ণ মুখটায় নিমিষে কালো আধার নেমে আসে, চোখে পানি টলমল করে, ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে কোনো রকম বলে, ভাষা ঠিক করেন। তাসিন আরও রেগে উঠল, বসা থেকে উঠে উচ্চস্বরে বলল, কিসের ভাষা ঠিক করব? এখন আমার ভাষা খারাপ তাই না? এখন তো চোখ খুলেছে তোর, চারপাশে রঙিন জগৎ। এখন আমার মতো তাসিনকে তো আর দরকার নেই তোর। তুই তখন বডি দেখিয়ে বেড়াবি। হ্যাঁ, তাই বেড়াবো, প্রয়োজন পড়লে উলঙ্গ হয়ে ঘুরবো, তবু আপনার মতো মানুষ আর আমার চাই না। তাসিন সজোরে মৌসির গালে একটা থাপ্পড় মারে। মৌসি ছিটকে খানিকটা দূরে সরে যায়। তাসিন মৌসির কাছে এগিয়ে গিয়ে তার বাহু ঝাঁকিয়ে বলে, কি বললি? আরেকবার বল। আমাকে আর চাস না তাই না? বল, তাড়াতাড়ি বল। মৌসি কাঁদতে কাঁদতে বলে, আমার জীবন থাকতে তোর চাই না আর। আমি এতদিন ভুল মানুষকে ভালোবেসেছি, নিজের উপর ঘৃণা হচ্ছে আমার। ছি। হ্যাঁ, লোকের পেছনে চায় এখন নায়িকা হবি না? অফার পাচ্ছিস, আর কত অফার পাবি দেখ। সব পুরুষ মানুষ আপনার মতো নিচু মন মানসিকতার হয় না। তাসিন মৌসির হাতটা শক্ত করে ধরে বলল, এই কয়দিন এত পুরুষ চিনে গেলে, আর মাসখানে হলে তো পুরুষের কিছু চিনতেই বাকি থাকবে না তোর। সব পুরুষকে মুখস্থ থাকবে। আপনাকে দেখে আজ আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। এতদিন যাকে এতটা সম্মান করে এসেছি আমি, আমার জীবন থাকতে আপনাকে আমি কখনো কখনো বিয়ে করব না, কখনো না। আমি তোর চেনাটাকে পুরুষদের মতো কাপুরুষ নই, তাই তোকে নিয়ে আবার বিয়ের কথা ভাববো। তোকে বিয়ে করলে আমি নিজে কাপুরুষ হয়ে যাব। পাখনা গলজিয়েছিস, উঠতে থাক। জানা তো আমি লাগিয়ে দিয়েছিলাম, সেই টানা দিয়ে আমাকে ঝাপটা দিলে। যা মন চায় কর। তাসিন বড় বড় পা ফেলে ছাদ থেকে নেমে আসে। মৌসি ছাদের ফ্লোরেই কাটা মুরগির মতো ছটফট করে। বিষাক্ত সর্বনাশা একটা মুহূর্ত পার করে দুজন, যে মুহূর্তটা এখনও দুজনের সাথে চলমান। এরপর মৌসির স্বপ্নটা এক প্রকার জেদ হয়ে দাঁড়ায়। মুনতাহা বেগমকে ফিল্মের বিষয়টা শেয়ার করে মৌসি, কিন্তু তিনি একদম কঠিন হয়ে থাকেন, কোনোভাবে প্রশ্রয় দেন না এবং কঠিন করেই বলে দেন এইসব তার অপছন্দ, আর ভালো করে পড়াশোনা করতে বলেন। কিন্তু মৌসি কারো কথা শোনে না। কয়েকটা বন্ধু বান্ধবীর সাহায্যে সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, বাড়ি থেকে কাউকে না বলে বের হয়ে যায় এবং ডিরেক্টরের কথা অনুযায়ী ফিল্মে কাজ শুরু করবে ভাবে। ডিরেক্টর বলেন, যখন ভালো কাজ করবা সবাই এক নামে চিনবে, যখন পরিবারের সবাই তোমার কাছেই ছুটে আসবে, সফল ব্যক্তির উপরে কেউ রাগ করে থাকতে পারে না। সবাই তখন তার পিছনে ঘোরে, কাজ আর নাম দিয়েই নিজের ভালো অবস্থান তৈরি করতে পারবা। সেইভাবেই মৌসি এই পথে আসে। কিন্তু যেই ডিরেক্টর মৌসিকে প্রথম অফার দিয়েছিল তার সাথে প্রথম কাজ হয়নি, কোনো কারণে সে কাজটা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এক সপ্তাহের মধ্যেই এই ডিরেক্টর সাহেব মৌসিকে মুভির জন্য অফার দেন এবং তার হাত ধরেই মৌসির পথযাত্রা শুরু হয়। সামান্য একটা ঘটনা থেকেই দুজনের ভালোবাসা এইভাবে হেরে যায়। তারপর থেকে এই দূরত্বের সৃষ্টি। এর মাঝেও কত ভালো খারাপ ঘটনা ঘটেছে। মৌসি তো ওই বাড়িতে যাওয়াও বন্ধ করে দিয়েছিল। 3 মাস পর মুনতাহা বেগম আর আহসানুল চৌধুরী গিয়ে মৌসিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। এই ঝামেলার মধ্যে হয়তো দুজনের জায়গায় ঠিক ছিল। কেউ ছিল ভালোবাসার মানুষকে নিয়ে চিন্তিত, রাগের মাথায় নিজেকে সামলাতে পারেনি। আবার কেউ ছিল ভালোবাসার মানুষের কাছ থেকে বাজে ভাষাগুলো সহ্য করতে না পেরে নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছিল, জেদ ধরে আরও সেদিকেই অগ্রসর হয়েছিল। দুজনের চিন্তাভাবনা একদিকে থাকার সত্ত্বেও দুজন দুপথে চলে গিয়েছিল রাগ আর জেদের কারণে। মৌসি ছোট থেকে খুব আদরে বড় হয়েছে। কারো উচ্চস্বরে কথা বলাও সে সহ্য করতে পারে না। ছোট থেকে সে জেদি, প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছে, সেটা সে কোনোভাবেই মানতে পারে না। কাছাকাছি বাড়ি হওয়ার জন্য সবসময় দেখা সাক্ষাৎ হয়, আর এই কাহিনীটাই তার চোখে বারবার ভেসে ওঠে। সে নিজেকে মানাতে পারে না। যত স্বাভাবিক হতে চায় ততই বিপরীত রূপ ধারণ করে ফেলে নিজ অজান্তেই। জেদের বসে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কন্টিনিউ কাজ শুরু করে, কাজের মধ্যে ব্যস্ত থাকে। তাসিনের প্রতি এক প্রকার ক্ষোভ সৃষ্টি হয়, যা সে আর বের করতে পারেনি। আর সেদিনই তাসিনের এক ক্লোজ ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ডাবল টাইমিং করে অন্য এক ছেলের সঙ্গে লুকিয়ে বিয়ে করে নেয়। তাসিনদের বন্ধু মহলে সবাই জানতো সেই সম্পর্কের কথা। তাসিনের বন্ধু খুব ভেঙে পড়ে। এটা নিয়ে সবাই আপসেট ছিল,
কেউই বিশ্বাস করতে পারছিল না মেয়েটা এমন করলো কিভাবে। বন্ধুরা একত্র হয়ে মেয়েদের বিষয় নিয়ে নানা রকম বাজে মন্তব্য করছিল। তাসিনের মন মেজাজ এমনিতেই ভালো ছিল না, তার মধ্যে মৌসির মুখে এমন একটা কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। যেখানে মৌসিকে ভিড়ের মাঝেও সে দাঁড়াতে দেয় না, একজন বডিগার্ডের মতো পাহারা দেয় সর্বদা, সেখানে ফিল্মে সে কীভাবে সহ্য করবে। ওই সময় মাথাটা পুরো নষ্ট হয়ে গিয়েছিল তার। এমনিতেই মন মেজাজ খারাপ ছিল, তার উপর মৌসির বাঁকা কথা, সব মিলিয়ে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। দুজনেই বেপরোয়া হয়ে একে অপরের কষ্টের কারণ হয়েছে। মৌসিও সামনাসামনি কথা বলার সুযোগ দেয়নি আর। তাসিনও লজ্জায় মৌসির মুখোমুখি হয়ে বারবার মানাতে পারেনি। এইভাবেই দিনের পর দিন দূর থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে। তন্ময় ভ্যাঙ্কুভারে সেটেল হয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে লম্বা একটা সময় নিয়ে টরন্টোতে মৌসির সাথে দেখা করবে ভাবল। তাসিন শুধু মৌসির কাছে খামটা কোনোভাবে পৌঁছে দিতে বলেছিল, কিন্তু তন্ময় নিজেই খামটা নিয়ে দেখা করতে যাবে ভাবল। তার ভেতর যত কথা জমা আছে সব কথা সে মৌসিকে বলবে।